বৃথায় গেল মাহমুদুল্লাহ মাশরাফির প্রচেষ্টা। শেষের আক্ষেপে পুরল বাংলাদেশ। কলম্বোতে একমাত্র প্রস্তুতি ম্যাচে 2 রানে জিতল শ্রীলঙ্কা একাদশ। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশি ফেভারিট বললেন আকরাম খান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন স্পিন বোলিং কোচ। পিছিয়ে গেল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ভলিবল টুর্নামেন্ট আয়োজন। জানালেন ফেডারেশন সাধারণ সম্পাদক। প্রতিযোগিতা শুরুর সম্ভাব্য সময় নভেম্বর বা ডিসেম্বর। দায়সারাভাবে শেষ হল ফেডারেশন কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট। সহযোগিতা না পাওয়ায় প্রতিযোগীদের মাঝে অসন্তোষ। আয়োজন নিয়ে সন্তুষ্ট ফেডারেশন। এবং রাতে প্রীতি ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দু দলের। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের খবর। বৃথায় গেল মাহমুদুল্লাহ মাশরাফির প্রচেষ্টা। কলম্বোতে একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের কাছে 2 রানের হারের আক্ষেপে পড়ল বাংলাদেশ। স্বাগতিকদের দেয়া 355 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ দিকে জয়ের সম্ভাবনা জাগালেও 352 রানে থামে টাইগারদের ইনিংস। মাহমুদুল্লাহ অপরাজিত থাকেন 71 রানে। বিশ্রামের কারণে এই ম্যাচে খেলেননি সাকিব, তামিম, মুস্তাফিজ ও শুভাশিস। না, ওয়ার্ল্ড টি-20-র ধর্মশালা নয়, 5 বছর আগে এশিয়া কাপের মিরপুরও নয়। মঞ্চটা নেহায়েত এক প্রস্তুতি ম্যাচের। শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের কাছে কলম্বোর এই নিঃশ্বাস ছোঁয়া দূরত্বের হারে বেদনা ছোঁয়নি কাউকেই। রঙিন পোশাকের লড়াইয়ের আগে নিজেদের পরখ করে নেওয়া দরকার ছিল, আর সেই লক্ষ্যে নিজেদের সফলই ভাবছেন টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান। যেটা আমাদের দরকার ছিল যে প্রস্তুতি ম্যাচটা যেন প্রস্তুতি মতো হয় আর কি, ভালো ব্যাটসম্যানরা যেন কনফিডেন্সলি ব্যাটিং করতে পারে। যে নেক্সট 5টা ম্যাচ আছে আমাদের টি-20 সহ, আমরা টসে জিতে আমরা ফিল্ডিং দিচ্ছি, এই জন্য আমরা যে চেস করার জন্য। তো উইকেট ভালো ছিল, 350 চেস করতে গিয়েছিলাম, বাট আমরা 2 রানে হারছি, আমাদের কোনো আফেক্ট নেই। ফলাফল নিয়ে সাব্বির না ভাবলেও মাশরাফি আর মাহমুদুল্লাহর কিছুটা আফসোস থাকলেও থাকতে পারে। বড় ব্যবধানে হারের শঙ্কা থেকে দলকে জয়ের দুয়ারে টেনে আনলেন তো এই দুজনেই। 239 রানে 7 উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ শেষ 71 বলে 1 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করেছে 113 রান। ম্যাশ রিয়াদ জুটিতে 58 বলে এসেছে 101 রান। কলম্বো ক্রিকেট ক্লাবে ছোটখাটো টর্নেডো তোলেন টাইগার দলপতি। 35 বলে 4টি করে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হাঁকিয়ে 58 রান করেন মাশরাফি। আর রোমাঞ্চ ছড়ানো মাহমুদুল্লাহ 71 রানে অপরাজিত থাকলেও জয়ের বন্দরে জাহাজ নোঙর করাতে পারেননি। তবে ইতিবাচক দিকটি হচ্ছে 355 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইমরুলের 0 আর মুশফিকের 20 রান ছাড়া মোটামুটি সবাই রান পেয়েছেন। দারুণ খেলতে থাকা সাব্বির 72, মোসাদ্দেক 53 ও সৌম্য করেন 47 রান। ওয়ানডে টি-20 সিরিজে এই পারফরমেন্স আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস সাব্বিরের। ব্যাটসম্যান সবাই রান করেছে আর কি, কম বেশি। তো এটা নেক্সট 3টা সিরিজ, নেক্সট 3টা ম্যাচ আছে, এটার জন্য আমাদের কনফিডেন্স অনেক বিল্ড হবে। আর সবচেয়ে বড় বিষয় যে এত রান চেস করছি আমরা, 350 রান চেস করছি, হয়তো 290 380 ইজিলি চেস করবো ইনশাআল্লাহ। তবে বোলিংটা মন মতো হয়নি টাইগারদের। টসে জিতে ফিল্ডিং এ নেমে লঙ্কানদের দলীয় 36 রানে তাসকিন মুনাভিরাকে ফেরালেও দ্বিতীয় উইকেট জুটিতে আসে 114 রান। কুশল পেরেরা 64 ও ভিরাট কোহলি 67 রান করেন। সঙ্গে ধনঞ্জয়া ডি সিলভার 52, থিসারা পেরেরার 41 ও সিরিবর্ধনের 32 রানের মারমুখী ইনিংসগুলোতে 350 পেরোয় শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশ। বাংলাদেশের পক্ষে মাশরাফি, তাসকিন, সানজামুল ও সাইফুদ্দিন নেন একটি করে উইকেট। আগামী শনিবার ডাম্বুলায় 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। মাকসুম আলম খান, সময় সংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশি ফেভারিট। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের জন্য এটা সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে, এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক ও বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই দলের সঙ্গে যোগ দেবেন স্পিন বোলিং কোচ। আর ঘরের মাঠে ইমার্জিং কাপের শিরোপা জয়ের লক্ষ্যে সেরা দল গঠন করা হয়েছে বলেও জানান তিনি। লঙ্কানদের বিপক্ষে সাদা পোশাকের রোমাঞ্চ শেষ, এবার অপেক্ষাটা রঙিন জার্সিতে মাঠ মাতানোর। তবু কিছুতেই যেন 100তম টেস্ট জয়ের ঘড়ি কাটছে না। তাই তো বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান ওডিআই সিরিজ জয়ের মন্ত্র নিতে বললেন শেষ টেস্টের দলগত পারফরমেন্স থেকে। যেভাবে ওরা কামব্যাক করলো সেটা প্রমাণ হলো যে বাংলাদেশ দল কিন্তু আসলে শক্তিশালী। দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ আপনার অ্যাজ এ টিম পারফরমেন্স করেছে। এই ধারাবাহিকতা, এই কনসিস্টেন্সি যদি ধরে রাখতে পারে
তো ইনশাল্লাহ ফিউচারে এই দলই অনেক বড় কিছু করতে পারবে। শ্রীলঙ্কা সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল স্পিন বোলিং কোচের। প্রথমে সুনীল যোশীর কথা বলা হলেও বিসিবির ভাবনায় ভারতীয় এই কোচ ছাড়াও রয়েছেন আরো বেশ কয়েকজন। লঙ্কা সিরিজের পরেই এই ব্যাপারে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আর সবকিছু ঠিকঠাক থাকলে ফিল্ডিং কোচ জন্টি রোডস দলের সঙ্গে যোগ দিচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফির পর। জন্টি রোডস ও আপনার মানে পার্মানেন্টলি আসবে না, ও হয়তো কিছু সময়ের জন্য আমাদের এখানে আসবে, বাট ওর সময় দেখে আমরা ওই ধরনের করা। এবং শুধু ন্যাশনাল টিম না, আমরা বাংলাদেশের প্রত্যেক যেমন একাডেমি আছে, হাই পারফরমেন্স আছে, এই টিম আছে, তো সবাই যেন ওই সুবিধাটা পায় সেই ব্যবস্থায়, সেই জিনিসটা আমাদের মাথায় আছে। আগামী 27 মার্চ থেকে শুরু হচ্ছে 8 দলের অংশগ্রহণে ইমাজিন কাপ, যেখানে শিরোপা জয়ের লক্ষ্যে সেরা দল গঠন করা হয়েছে বলেও জানান আকরাম খান। চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম বানিয়েছে এবং আশা করছি যেহেতু আমাদের দেশে খেলা এবং কন্ডিশন তো আমাদের ফরে থাকবে, তো এখানে ইটস এ গুড অপরচুনিটি ফর প্লেয়ার যারা মনে করেন যে আপনার ন্যাশনাল টিমে খেলতে পারছে না, ওরা যদি এটা ভালোভাবে কাজে লাগাতে পারে প্লেয়ারদেরই ভালো হবে। প্লাস তার সাথে সাথে আমি মনে করি যে এই ইমাজিন কাপে যদি বাংলাদেশ ভালো করতে পারে সেটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা ব্যাপার হইতে পারে। এছাড়া ব্যস্ত সূচির কারণে গত বছর না হলেও এবার এ দলের বেশ কিছু ম্যাচেরও আভাস দেন বোর্ডের শীর্ষ কর্তা। অফ সিজনে বেসিক্যালি আপনার এই টিমের ট্যুর হয়। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কার সীমিত ওভারের দলটির সাম্প্রতিক পারফরমেন্স ভালো হলেও আত্মবিশ্বাস ও অভিজ্ঞতায় লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশকে এগিয়ে রাখবে, এমনটাই মনে করেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। এছাড়া আসন্ন সিরিজের উইকেট নিয়েও খুব একটা চিন্তিত নন সাবেক এই অধিনায়ক। ওয়ানডে ক্রিকেটে কিন্তু এই দলটা টেস্টের থেকে শক্তিশালী, বাট আমি মনে করি আমাদের দলটা এখন অনেক ভালো। ওয়ানডে ক্রিকেটটাও আমরা অনেক ভালো খেলছি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো এই সিরিজে, ওয়ানডে সিরিজে বাংলাদেশ ফেভারিট। 2012-13 কিন্তু আমরা শ্রীলঙ্কার সাথে ম্যাচ জিতেছিলাম, বাট এইবার কিন্তু তখন কিন্তু ফেভারিট ছিলাম না। বাট এই টুর্নামেন্ট কিন্তু এখন সবাই আপনি জানেন যে এখন বলতে পারেন বাংলাদেশ ফেভারিট। এখন কিন্তু বাংলাদেশের পজিশনটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমরা অনেক কনফিডেন্ট জেতার জন্য। এখন দলটা অনেক বেশি বলতে পারেন যে আত্মবিশ্বাসী জয়ের জন্য। তো এখনকার পরিস্থিতি কিন্তু ডিফারেন্ট। 2012-13 থেকে এখনকার পরিস্থিতি আমাদের অনেক বেশি ডিফারেন্ট। আমরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। দেখা যাক কিরকম উইকেট ওরাও আমাদের প্রোভাইড করে, বাট যেমন উইকেট প্রোভাইড করুক আমরা মনে হয় অনেক বেশি প্রিপেয়ার্ড। তো আমি আসলে খুব একটা চিন্তিত নই ওরা কেমন উইকেট আমাকে দিচ্ছে। দর্শক, আমরা দেখছিলাম বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং আকরাম খান আসন্ন বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ নিয়ে তাদের আশাবাদের কথা জানাচ্ছিলেন। এবং আপনারা জানেন যে বাংলাদেশের 25 তারিখ থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে এবং বাংলাদেশ সবসময় কিন্তু ওয়ানডে ক্রিকেটে ভালো খেলে আসে। আপনারা যেটা জানেন, বাংলাদেশ এই সিরিজটা ওয়ানডে ক্রিকেট দিয়ে কিন্তু আসলে বাংলাদেশ যে ক্রিকেট বিশ্বে এখন একটা পরাশক্তি হিসেবে আবির্ভাব হয়েছে, বাংলাদেশ কিন্তু এই ওয়ানডে ক্রিকেটে ভালো খেলে আসছে। তো এই সিরিজে আপনারা জানেন যে বাংলাদেশের ওয়ানডে সিরিজ এই ফলাফলের উপর নির্ভর করছে র্যাঙ্কিং এর কিছু বিষয়, এবং বাংলাদেশ যদি এই সিরিজে যদি সিরিজ জিতে কি ব্যবধানে জিতলে বাংলাদেশের র্যাঙ্কিং এ, আইসিসি র্যাঙ্কিং এ কি পরিবর্তন আসতে পারে আমরা সেগুলো একটু জেনে নেব। তবে তার আগে আমরা একটু দেখে নেব যে বর্তমানে আইসিসি র্যাঙ্কিং এর কি অবস্থা। আপনি দেখতে পাচ্ছেন যে আইসিসি র্যাঙ্কিং এ বর্তমানে শীর্ষে আছে আসলে দক্ষিণ আফ্রিকা। যদি এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কা আছে, এখন আমাদের সামনে এসেছে শীর্ষ অবস্থানে যারা আছেন। দক্ষিণ আফ্রিকা 119 রেটিং নিয়ে শীর্ষে আছেন। এরপরে 118 রেটিং নিয়ে 2 নম্বরে আছেন অস্ট্রেলিয়া, 3 নম্বরে আছে নিউজিল্যান্ড, 4 নম্বরে ভারত এবং ইংল্যান্ড আছে 5 নম্বরে। কিছুদিন আগে কিন্তু শ্রীলঙ্কাকেই হোয়াইট ওয়াশ করে শীর্ষে এসেছিল দক্ষিণ আফ্রিকার র্যাঙ্কিং এর। এরপর দেখতে পাচ্ছেন যে শ্রীলঙ্কা আছে র্যাঙ্কিং এর 6ষ্ঠ স্থানে, তাদের রেটিং 98 এবং এরপরই বাংলাদেশ। এবং এখানে কিন্তু আসলে একটা মজার বিষয় আছে যে বাংলাদেশ এই সিরিজে যদি এই সিরিজের উপর ডিপেন্ড করছে, বাংলাদেশের ফলাফলের উপরই ডিপেন্ড করছে যে বাংলাদেশের এই র্যাঙ্কিং এর উত্থান বা পতনের বিষয়টি। এবং পাকিস্তান আছে 8 নম্বরে, ওয়েস্ট ইন্ডিজ 9 নম্বরে এবং আফগানিস্তান আছে 10 নম্বরে। তো দর্শক, এবার আমি আপনাদেরকে একটু দেখাবো যে বাংলাদেশের ওয়ানডে সিরিজের ফলাফল কেমন হলে সেটার র্যাঙ্কিং এ বাংলাদেশের কি পরিবর্তন আসতে পারে সেগুলো এবার আপনাকে একটু দেখবো। বাংলাদেশ যেমন আমরা যদি দেখি, যেহেতু জানি 3 ম্যাচের ওডিআই সিরিজ, সেক্ষেত্রে যদি বাংলাদেশের র্যাঙ্কিং যদি 2-1 ব্যবধানে যদি বাংলাদেশ জিতে, সেক্ষেত্রে বাংলাদেশের ফলাফলটা কেমন হতে পারে, বা 3-0 জিতলে বাংলাদেশের ফলাফল কেমন হতে পারে সেগুলো আমরা জেনে নেব এবার। তবে প্রথমেই জানবো যদি বাংলাদেশের সিরিজটি যদি বাংলাদেশ 2-1 ব্যবধানে জিতে, সেক্ষেত্রে কি অবস্থান পরিবর্তন হতে পারে আমরা সেটা এবার একটু দেখতে চাচ্ছি। বাংলাদেশ যদি 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু আপনারা জানেন বাংলাদেশ এখন পর্যন্ত 38টি ওয়ানডে খেলছে শ্রীলঙ্কার সাথে এবং এর মধ্যে মাত্র 4টি ম্যাচ জিতেছে এবং 3টিতে বাংলাদেশ হেরেছে। এবং এর বাইরে কিন্তু বাংলাদেশের যে ওভারঅল যদি ফলাফল বলি, যে শ্রীলঙ্কার মাটিতেও বাংলাদেশ 2013-তে একটি
সিরিজ জিতেছিল এবং সে একটি সিরিজ ড্র করেছিল, একটি ওয়ানডে জিতেছিল। তবে এবার আপনাদেরকে পরবর্তী এটা দেখাতে যাচ্ছে আপনাদেরকে যে বাংলাদেশের যদি 2-1 ব্যবধানে সিরিজ জিতে সেক্ষেত্রে সেটা কি হবে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিন্তু বর্তমান র্যাঙ্কিং 7 এবং শ্রীলঙ্কার 6 নম্বরে আছে। তো বাংলাদেশের আমরা একটু আগে র্যাঙ্কিং এ দেখেছিলাম যেটা যে শ্রীলঙ্কার রেটিং 98 এবং বাংলাদেশের 91। সেক্ষেত্রে যদি ফলাফল 2-1 হয়, বাংলাদেশ যদি আমরা ধরে নিচ্ছি বাংলাদেশ 2-1 ব্যবধানে সিরিজ জিতবে, সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু 2 রেটিং পয়েন্ট যোগ হচ্ছে এবং শ্রীলঙ্কার 1 রেটিং পয়েন্ট কমছে, কিন্তু অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। আপনারা জানেন 2017 সালের এবছরের 30 সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশকে যদি 2019 বিশ্বকাপে সরাসরি খেলতে হয় সেক্ষেত্রে শীর্ষ 8-এ থাকতে হবে। তো বাংলাদেশ এখন পর্যন্ত 7-এ আছে এবং বাংলাদেশের পরেই কিন্তু আছে পাকিস্তান এবং যারা কিছুদিন পরে কিন্তু একটি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং তাদেরও সেই সিরিজের জয় পরাজয়ের উপর কিন্তু তাদেরও র্যাঙ্কিং এর অবস্থান পরিবর্তন হতে পারে। তো আমরা এখানে দেখলাম 2-1 ব্যবধানে যদি বাংলাদেশ জিতে সেক্ষেত্রে ফলাফল কি হতে পারে। এরপর বাংলাদেশ যদি 3-0-তে সিরিজটি জিতে সেটা আমরা একটু দেখেন। এখানে মজার বিষয় দেখছেন যে যদি বাংলাদেশ 3-0-তে জিতে, বাংলাদেশ কিন্তু রেটিং পয়েন্ট দুই দলেরই সমান হওয়ার পরও কিন্তু বাংলাদেশ র্যাঙ্কিং এ উপরে উঠে যাবে, অর্থাৎ প্রথমবারের মতো বাংলাদেশ 6 নম্বরে চলে যাবে এবং এরপর শ্রীলঙ্কা কিন্তু চলে আসবে 7 নম্বরে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি বাংলাদেশের আমরা জানি যে ওয়ানডে দলটি কিন্তু আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা এবং মাশরাফির নেতৃত্বে আমরা ঘরের মাঠে ভারত পাকিস্তানকে হারিয়েছি এবং এশিয়ার কিন্তু একমাত্র দল শ্রীলঙ্কায় আছে যাদেরকে আমরা এখন পর্যন্ত দ্বিপাক্ষিক কোনো সিরিজে হারাতে পারিনি। সেক্ষেত্রে যদি এই ফলাফল আমরা পেয়ে যাই 3-0-তে, সেক্ষেত্রে একই সাথে আমরা র্যাঙ্কিং এর এক ধাপ উপরে উঠবো এবং সেই সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে একটি সিরিজ জয় আমাদের স্বাদ পাবো। তবে শ্রীলঙ্কার নিজেদের মাটিতে তারা সবসময় ভালো। আপনারা জানেন ভারত অস্ট্রেলিয়াকে তারা গত বছর তাদের মাটিতে টেস্টে 3-0-তে হোয়াইট ওয়াশ করেছিল এবং তারা কিন্তু অস্ট্রেলিয়াতে গিয়েও টি-20-তে 3-0-তে হোয়াইট ওয়াশ করে এসেছে। তো তারা তাদের মাটিতে যদি খাটো করে না দেখা হয় তাদের দলকে এবং তারা যদি 2-1 ব্যবধানে সিরিজ জিতে, সেক্ষেত্রে র্যাঙ্কিং এর পরিবর্তনটা কি আসছে আমরা এখানে দেখে নেই। বাংলাদেশের র্যাঙ্কিং যা আছে সেটাই থাকবে, রেটিং পয়েন্ট এবং অবস্থানও একই থাকবে, 7-এ থাকবে এবং রেটিং থাকবে 91 এবং শ্রীলঙ্কার মাত্র 1 রেটিং পয়েন্ট যোগ হবে এবং তারা র্যাঙ্কিং এর যে অবস্থানে আছে সেখানেই থাকবে। এছাড়া বাংলাদেশের জন্য এটা একটা ভীতিকর অবস্থা হবে, কারণ যদি বাংলাদেশের এখানে রেটিং পয়েন্ট কিন্তু বাংলাদেশ হারাবে এবং সেটা হয়তো বা একটা ফ্র্যাকশন হতে পারে এবং এরপর আপনারা জানেন যে যেহেতু বাংলাদেশের পেছনে আছে পাকিস্তান যাদের রেটিং পয়েন্ট 89, সেক্ষেত্রে তারা কিন্তু বাংলাদেশকে টপকে যেতে পারে বা পরবর্তী সিরিজগুলোতে আপনারা জানেন বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজের পর আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে এবং যদিও আইসিসির ইভেন্টগুলো আসলে কাউন্ট হয় না, যে 3 বছর মেয়াদী যে র্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি, সেখানে কিন্তু আইসিসির ইভেন্টগুলো কখনোই সেগুলো বিবেচনা আসে না, দ্বিপাক্ষিক সিরিজ বা ত্রিদেশীয় সিরিজগুলো আসে। তো আমরা যতটুকু জানি যে বাংলাদেশের আসলে এই সিরিজের পরেই আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে এবং এরপর আরেকটি সিরিজ আছে বাংলাদেশের হোমে খেলার কথা। তো যাই হোক, আমরা এবার দেখে নেব যদি শ্রীলঙ্কা বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে সেক্ষেত্রে কি পরিবর্তন আসতে পারে র্যাঙ্কিং এ। আপনারা দেখছেন বাংলাদেশের কিন্তু সেক্ষেত্রে রেটিং পয়েন্ট 3 রেটিং পয়েন্ট হারাবে। বাংলাদেশ যদি 3-0-তে সিরিজটা হেরে যায় সেক্ষেত্রে শ্রীলঙ্কা 100 রেটিং পয়েন্ট চলে যাবে, তারা মাত্র 2 রেটিং পয়েন্ট বাড়বে, কিন্তু ক্ষতিটা হবে কিন্তু বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট 88, সেখান থেকে বর্তমান রেটিং পয়েন্ট 91, সেখান থেকে নেমে হয়ে যাবে 88 এবং পাকিস্তান কিন্তু উঠে যাবে এক ধাপ উপরে। পাকিস্তান আপনারা জানেন এখন বাংলাদেশের পরের অবস্থান করছে এবং ওয়েস্ট ইন্ডিজ আছে 9 নম্বরে। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এবছর অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারছে না, কিন্তু পাকিস্তান যেহেতু বাংলাদেশের নিচে আছে তারা এই অটোমেটিক এই সিরিজের পরে কিন্তু পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ একটি সিরিজ খেলবে, তো সেটার আসলে কোনো প্রভাব পড়বে না এবং তার আগেই কিন্তু পাকিস্তান 7 নম্বরে উঠে যাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই সিরিজটিতে নিয়ে কিন্তু বাংলাদেশের আমরা যদি ওভারঅল বলি যে বাংলাদেশের জন্য সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে বিসিবি সভাপতি কিন্তু গত বছর একটা সময় বলেছিলেন যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা সেখান থেকে এফটিপিতে যত ম্যাচ আছে সবগুলো হেরে গেলেও কিন্তু বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলবে, র্যাঙ্কিং এ কোনো প্রভাব পড়বে না। তবে এগুলো মাথায় রেখে আপনারা জানেন যে সমর্থকদের সবসময় অনেক প্রত্যাশা থাকে বাংলাদেশের ক্রিকেটারদের ওপর এবং সেই প্রত্যাশার আসলে প্রতিফলনটা মাশরাফিদের মাঠে অবশ্যই সেটা করাতে হবে, কারণ বাংলাদেশের গত আমরা যে 2015 বিশ্বকাপের পর থেকে যেটা দেখে আসছি যে ইংল্যান্ডকে সিরিজ না জিততে পারলেও কিন্তু একটু ওয়ানডেতে হারিয়েছে তাদেরকে এবং তারা কিন্তু একটি ওয়ানডে সিরিজ জিতেছে, একটি ওয়ানডে জিতেছে এবং আরেকটি ওয়ানডে ম্যাচ কিন্তু জেতার খুব কাছে গিয়েও পরে হেরে গিয়েছিল। এছাড়া একই রকম কিন্তু আবহাওয়া হবে, যেমন হাবিবুল বাশার সুমন বলছিলেন যে উইকেট নিয়ে খুব একটা তিনি চিন্তিত নন। সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করতেই পারি যে বাংলাদেশ হয়তোবা যেহেতু অভিজ্ঞতা এগিয়ে আছে এবং আত্মবিশ্বাসও ভালো আছে, একটি টেস্ট সিরিজ জিতেছে, সেক্ষেত্রে হয়তোবা এই আসন্ন সিরিজে বাংলাদেশ হয়তোবা সিরিজটি জয় করবে। তো দর্শক, এবার আমরা এতক্ষণ র্যাঙ্কিং এর বিষয়ে কিছু জানছিলাম, এবার আপনাদেরকে জানাবো ইমার্জিং কাপের খবর।
জানেন যে কয়েকদিন পরে শুরু হচ্ছে ইমার্জিং কাপ, তো সেই ইমার্জিং কাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে বিসিবি লাল দলকে 66 রানে হারিয়েছে বিসিবি সবুজ দল। আগামী 27 মার্চ থেকে 8 দলের অংশগ্রহণে শুরু হচ্ছে ইমার্জিং কাপ এশিয়া কাপ। আসর শুরু হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে স্বাগতিকরা। কক্সবাজারে প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে মুমিনুলের নেতৃত্বাধীন সবুজ দল। নির্ধারিত 50 ওভারে 6 উইকেটে হারিয়ে 314 রান করে তারা। সবুজ দলের হয়ে অপরাজিত 151 রান করেন আজমির। বড় টার্গেট তারা করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি লাল দল। সাদমান ইসলাম একা লড়াই করলেও সঙ্গী না পাওয়ায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাল দলকে। সাদমান 137 রান করেন। লাল দল অল আউট হয় 248 রানে। সবুজ দলের হয়ে 2টি উইকেট নেন নাইম ইসলাম ও তানভীর হায়দার। এদিকে নিজেদের কন্ডিশনে খেলা হওয়ায় টুর্নামেন্টে ভালো কিছু করার প্রত্যাশা বাংলাদেশের। যেহেতু টুর্নামেন্টের আর ফিরে তাকানোর কোনো সময় থাকবে না, তো আমাদের জন্য এই প্র্যাকটিস ম্যাচ দুটো খুব ইম্পর্টেন্ট ছিল। আমরা সোফার আজকের ম্যাচটা খুব ভালো মতোই কাটিয়ে করতে পেরেছি। পরে ম্যাচটা হয়তো করতে পারবো, যেটা আমাদের টুর্নামেন্টে খুব কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। তো অবশ্যই আমরা চ্যাম্পিয়নের জন্য খেলবো। আল্লাহর রহমতে আমাদের টিমের অবস্থা খুব ভালো, প্র্যাকটিস ম্যাচগুলো খুব ভালো হচ্ছে। সো ইনশাল্লাহ আমরা আশা করতে পারি যে আমরা চ্যাম্পিয়ন হব। বধির টি-20 এশিয়া কাপের খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে অবশেষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে 8 উইকেটে 199 রান করে স্বাগতিকরা। জবাবে নির্ধারিত 20 ওভারে 175 রানে থামে পাকিস্তানের ইনিংস। টস জিতে ব্যাট করতে নেমে ইমন ও ইমরানের 79 রানের জুটিতে উড়ন্ত সূচনা পায় শাহরিয়ার বাহিনী। ব্যক্তিগত 34 রানে ইমরান ও 50 রানে ইমন আউট হন। এরপর দলের হাল ধরেন আকিব ও সোহেল। শেষ দিকে সেতুর 12 ও রিয়াদের ঝোড়ো 19 রানের সুবাদে 199 রানের বিশাল সংগ্রহ পায় আনিসুল ইসলামের শিষ্যরা। জবাবে কামরান তারিকের 65 ও আশফাক হায়দারের 40 ছাড়া বলার মতো স্কোর করতে পারেননি কোনো পাকিস্তানি ব্যাটসম্যান। ফলে 175 রানে থামে তাদের ইনিংস। বাংলাদেশের পক্ষে আকিব ও ইমন নিয়েছেন 3টি করে উইকেট। ভলিবলের জনপ্রিয়তা বাড়াতে এবছরের শুরুতে ফেডারেশনের পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ভলিবল প্রতিযোগিতা আয়োজনের কথা বললেও তা পিছিয়ে গেছে। এবছরের নভেম্বর বা ডিসেম্বরে আয়োজন হতে পারে ভলিবল প্রিমিয়ার লিগ VPL, এমনটাই জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। এদিকে জাতীয় দলের খেলোয়াড়রা আক্ষেপ প্রকাশ করলেন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে না পারার। একটা সময় ছিল দেশের ক্রীড়াঙ্গনে ক্রিকেট ফুটবলের ন্যায় সমান তালে জনপ্রিয় ছিল ভলিবল খেলাও। কিন্তু সময়ের পরিক্রমায় ফেডারেশনের অনীহা সহ নানা জটিলতায় ভলিবল হারিয়েছে তার গৌরব। তবে গেল ডিসেম্বরে বঙ্গবন্ধু সিনিয়র মেন্স সেন্ট্রাল আন্তর্জাতিক টুর্নামেন্টে কিরগিজস্তানকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে জোয়ার আসে দেশের ভলিবলে। ফেডারেশনের পক্ষ থেকে ভলিবলের উন্নয়নে আসে নানা প্রতিশ্রুতির কথা। জাতীয় দলের সাফল্যে এত পরিবর্তনের কথা ফেডারেশন বললেও দৃশ্যমান কোনো পরিকল্পনা নেই জাতীয় দল নিয়ে। দীর্ঘমেয়াদী কোচ রাখার কথা থাকলেও এখনো চুক্তি হয়নি কোচের সাথে। শুধু তাই নয়, খেলোয়াড়দের আক্ষেপ আছে আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়েও। যদি দেখেন যে আমরা লাস্ট সেন্ট্রাল জোন খেলার পরে এখনো কোনো টুর্নামেন্ট, ন্যাশনাল টুর্নামেন্ট নাই। লাস্ট 6 ইয়ার 7 ইয়ার্সে হয়তো সর্বোচ্চ খেলা হয়েছে 3-4টা। ভালো ভালো লিগ হলে, যে ফ্র্যাঞ্চাইজ লিগ হলে কিন্তু বাইরে থেকে অনেক প্লেয়ার এখানে আসবে। ওদের কোয়ালিটি, ওদের টেকনিক, ট্যাকটিক্স ওরা আমাদের বাংলাদেশের প্লেয়াররাও শিখবে। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ভলিবল টুর্নামেন্ট আয়োজন সহ বয়স ভিত্তিক দল তৈরির নানা পরিকল্পনার কথা বলছে ফেডারেশন। কিন্তু এবছরের শুরুতে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের আয়োজনের কথা থাকলেও তা পিছিয়ে গেছে বছরের শেষের দিকে। তবে এপ্রিল থেকে আয়োজিত হতে যাচ্ছে বিচ ভলিবল প্রতিযোগিতা। অনূর্ধ্ব 19 দল একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় এনে তাদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। BPL টাইপের একটি প্রোগ্রাম আমাদের নেয়ার কথা ছিল। সেই প্রোগ্রামটা আমাদের একটি পিছিয়ে নভেম্বর বা ডিসেম্বরের দিকে যাচ্ছে। ইতিমধ্যে 5টি দল আমরা পেয়েছি। আমরা চাচ্ছি যে মিনিমাম 8টি দল নিয়ে আমরা এই কর্মসূচি হাতে নিতে চাচ্ছি। বিচ ভলিবলের 20টা টিমের সমন্বয়ে আগামী 31 তারিখ থেকে বিচ ভলিবল প্রতিযোগিতার আয়োজিত হতে যাচ্ছে। এছাড়াও তৃণমূল থেকে ভলিবল খেলোয়াড় তুলে আনতে স্কুল পর্যায়ে ভলিবল প্রতিযোগিতা আয়োজনের আশ্বাস ফেডারেশনের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদেশের বাস্কেটবলের ঘরোয়া আসরগুলোতে বিদেশি খেলোয়াড়দের আনাগোনা কখনোই কম ছিল না। কিন্তু এবারের বাস্কেটবল লিগে কোনো ক্লাবই বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করেনি। সাম্প্রতিক প্রেক্ষাপটে নিরাপত্তাহীনতা ও ক্লাবগুলোর বাজেট ঘাটতিকে এর জন্য দায়ী করছে ফেডারেশন। অন্যদিকে বিদেশিরা এই মৌসুমে ঘরোয়া লিগে না খেলায় স্কিল এবং টেকনিকের জায়গা থেকে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হচ্ছেন এদেশের খেলোয়াড়রা। এমনটাই মত দেশি খেলোয়াড়দের।
বিস্তারিত সজল মিত্র রিচার্ডের রিপোর্টে। বিদেশি প্লেয়ার মানে আমরা এবার খেলাবো না, আমার বিদেশি প্লেয়ারের আমরা কোনো নিতে যাইনি, রিস্ক নিতে যাইনি যে বিদেশি প্লেয়ার ছাড়াই খেলবো। মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা আর কি, বাংলায় এই কথিত প্রবাদটি যেন সার্থকতা পেল বাস্কেটবল ফেডারেশনের এই ঊর্ধ্বতন কর্মকর্তার কথায়। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা দেয়া কষ্টসাধ্য বলে ঘরোয়া লিগে তাদের খেলতে না আনাই ভালো। শুনতে খারাপ লাগলেও এই ফর্মুলা মেনেই এবারের বাস্কেটবল লিগে খেলছেন না কোনো বিদেশি খেলোয়াড়। অজুহাত হিসেবে দাঁড় করানো হয়েছে নিরাপত্তার অভাব এবং ক্লাবগুলোর আর্থিক সংকটকে। যদিও এক মৌসুম বাদে লিগ চালু করা ফেডারেশন এই সিদ্ধান্তটি নিয়েছেন ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেই। অর্থনৈতিক কারণেও আছে, ক্লাবগুলোর অনেক টাকা বেঁচে যায়, বিদেশি প্লেয়ার আনলে অনেক টাকা খরচ হয়, তারপর নিরাপত্তার একটা ব্যাপার আছে, যে কারণে এবার ক্লাবগুলোও চায়নি যে আমরা বিদেশি প্লেয়ার আনবো। আমরাও তো বলেছি যে ঠিক আছে, বিদেশি প্লেয়ার না হলে স্থানীয় প্লেয়ার খেলেও। ক্লাবগুলো অবশ্য তাদের সীমাবদ্ধতার কথা স্বীকার করেছে। অন্যদিকে খেলোয়াড়রা মনে করেন স্কিল এবং টেকনিকের জায়গায় বিদেশি খেলোয়াড়দের সাথে খেললে উন্নতি করা যায়। এদেশের খেলোয়াড়রা বাইরে খুব একটা বেশি খেলতে না যাওয়ায় বিদেশিদের কাছ থেকে ভালো কিছু শেখার সুযোগটি হারাচ্ছেন বলেই মত তাদের। আমাদের জানানো হয়েছে যে এবার সিকিউরিটি ইস্যুর কারণে আমরা হয়তো বিদেশি প্লেয়ারদেরকে অ্যালাউ করবে না। বিদেশি খেলোয়াড় থাকলে আমাদের শিক্ষা অবশ্যই প্র্যাকটিসের ক্ষেত্রে শিক্ষা হয়, আমাদের নিজেদেরকে যোগ্যতাটা আমরা যাচাই করতে পারি, সেটা হয়। দেশি বিদেশি কম্বিনেশন থাকে তাহলে আমরা অবশ্যই সেখান থেকে উভয়ে কিছু শিখতে পারি। বিদেশি প্লেয়ারদের সাথে খেললে দেখা যায় খেলোয়াড় হিসাবে অবশ্যই তাদের থেকে কিছু টিপস নেওয়া হয় প্রতিবারই। খেলার ডেভেলপমেন্টের জন্য খুব কাজে দেয় বিদেশি প্লেয়াররা। তাদের খেলার স্টাইল অনেক ফাস্ট থাকে, স্কিল অনেক হাই থাকে, তো তাদের কীভাবে ডিফেন্স করব বা তারা কিভাবে করতেছে সেখান থেকে কিছুটা শিক্ষা লাভ করা যায়। অবশ্য বিদেশি খেলোয়াড়রা স্কোয়াডে না থাকায় দেশি খেলোয়াড়রা বেশি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন বলেও জানিয়েছেন বাস্কেটবল সংশ্লিষ্টরা। সজল মিত্র রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। বিশ্বকাপ বাছাই চিলির বিপক্ষে ম্যাচের জন্য অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। চূড়ান্ত পর্বে যেতে এই ম্যাচে জয় ভিন্ন বিকল্প নেই আলবি সেলেস্তেদের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ফেডারেশন কাপ টেবিল টেনিস প্রতিযোগিতায় পুরুষ বিভাগে জাভেদ আহমেদ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সোনম সুলতানা। বেশ কিছু বড় ক্লাব অংশ না নেয় বড় তারকাদের ছাড়াই এবার অনুষ্ঠিত হলো টুর্নামেন্টটি। ফাইনালে বিজয়ী জাভেদ আহমেদ পরাগের প্রতিদ্বন্দ্বিতা করেন মাসুদ রানা পরাগ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জাভেদ 4-2 সেটে জয়লাভ করেন। অন্যদিকে নারী ক্যাটাগরিতে রহিমা আক্তারকে 4-1 সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন সোনম সুলতানা। অন্যদিকে দলগত বিভাগে বাংলাদেশ বিমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, আর মহিলা দলগত বিভাগে সেনাবাহিনীকে হারিয়েছে আবাহনী লিমিটেড। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্স আপ খেলোয়াড়দের পুরস্কার প্রদান করেন আমন্ত্রিত অতিথি। এ সময় ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনা শেষ হলো ফেডারেশন কাপ টেবিল টেনিস প্রতিযোগিতা। তবে অনেকটা দায়সারাভাবে টুর্নামেন্ট আয়োজন করে ফেডারেশন। জানিয়ে প্রতিযোগীদের মাঝে ছিল অসন্তোষ, কিন্তু নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করলেও পুরো আয়োজন নিয়ে ফেডারেশন কর্মকর্তারা জানালেন নিজেদের সন্তুষ্টির কথা। র্যাঙ্কটা ধরে রাখার জন্য খেলছে আর কি, ফেডারেশন থেকে কোনো সহযোগিতা করিনি। নিজের পয়সায় ধরতে গেলে সবই কিনে খেলতে হয়। ফেডারেশন কাপ টেবিল টেনিস প্রতিযোগিতার পুরুষ ক্যাটাগরির 2 ফাইনালিস্টের কণ্ঠে এভাবেই ফুটে উঠল দেশের বর্তমান টেবিল টেনিসের দৈন্যতার চিত্র। জোবেরা রহমান লিনুর মতো গিনেস বুকে নাম লেখানো তারকার দেশে অনেকটা হারিয়ে যেতে বসেছে খেলাটি। কোন রকমে টুর্নামেন্টের আয়োজন করলেও অব্যবস্থাপনা আর দায়সারা ভাব ছিল দৃশ্যমান। টুর্নামেন্টে দেশ সেরা খেলোয়াড়রা অংশ নিচ্ছেন নিজস্ব অর্থায়নে। অনুশীলনের জন্য কোর্ট ব্যবহারের অনুমতি পেলেও ব্যাট বল থেকে শুরু করে কোনো ধরনের সহযোগিতা পান না খেলোয়াড়রা। এমনকি টুর্নামেন্টে দলগতভাবে খেলার কথা থাকলেও ফেডারেশনের অসহযোগিতায় সেটাও করা হয়ে ওঠেনি অভিযোগ খেলোয়াড়দের। র্যাঙ্কটা ধরে রাখার জন্য খেলছে, ফেডারেশন থেকে কোনো সহযোগিতা করিনি। অন্যান্য টুর্নামেন্টে আর কি টিমস থাকে, যারা যারা লিগে টিম করে তারা সবাই এই টুর্নামেন্টে মোটামুটি টিম করে। এইবার আর কি টিম কেউ এইভাবে করি নাই, এই জন্য প্লেয়ারদের একটু প্রবলেম হয়েছে। যারা বাইরের থেকে আসে তাদের আর কি তাদের জন্য অনেক কঠিন। না, ফেডারেশন থেকে কোনো কিছুই সুযোগ সুবিধা দেয় না। বল রাবার সব আমাদের কিনে খেলতে হয় পার্সোনালি। ওনাদের কোনো উদ্যোগ ছিল না যে টিম ভালো টিমগুলো করবে। ওনারা ফেডারেশন থেকে যদি উদ্যোগ নিত তাহলে অবশ্যই ভালো টিমগুলো করতো। তবে সেসব সমস্যা নিয়ে যেন কোনো ভ্রুক্ষেপ নেই ফেডারেশন কর্তাদের, বরং নিজেদের অবস্থানে সন্তুষ্টি ঝরল সাধারণ সম্পাদকের কণ্ঠে। ডিস্ট্রিক্ট টিমগুলো আসে, ঢাকার টিমগুলো যৌথ ব্যবস্থাপনা যেন হয়,
যদি ব্যবস্থাপনা বেশি ঘাটতি থাকতো তাহলে তার টুর্নামেন্টটা সুন্দরভাবে শেষ হতো না। আফটার আই এম হ্যাপি। ইনডোর স্টেডিয়ামে শীতাতপ নিয়ন্ত্রণে বেশ কিছু যন্ত্র দেখা গেলেও সবকটি ছিল অচল। ফলে অংশগ্রহণকারী খেলোয়াড়, রেফারি এমনকি আমন্ত্রিত অতিথিদেরও পড়তে হয় দুর্ভোগে। আর খেলার প্রাণ দর্শক টানার জন্য কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি আয়োজকদের। শামীম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক ফুটবলের খবর, আজ রাতে বিগ ম্যাচে মুখোমুখি হবে ইউরোপিয়ান জায়ান্ট জার্মানি ও ইংল্যান্ড। ঠিক 1 বছর পর প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। জার্মানির বরুশিয়ায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2:45। ইউরোপের আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিন পর বিগ ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে, যাতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিদ্বন্দ্বিতা করবে ইংলিশরা। চলতি মাসেই ইউরোপে শুরু হবে 2018 বিশ্বকাপের বাছাই পর্ব। তার আগে এই প্রীতি ম্যাচে নিজেদের যাচাই করার সুযোগ পাচ্ছে দুই ইউরোপ সেরা দল। তবে প্রীতি ম্যাচ হলেও এটি যে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে তার আভাস পাওয়া যায় পরিসংখ্যান ঘাটলে। গেল বছরের মার্চে শেষবার মুখোমুখি হয়েছিল দুদল। বার্লিনে 2-0 গোলে পিছিয়ে থেকেও সেবার জয় নিয়ে মাঠ ছেড়েছিল ইংলিশরা। টানা 2টি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জার্মানদের হারের রেকর্ড প্রায় 50 বছরের পুরনো। সেই সাথে নিজেদের সবশেষ 5 বারের দেখায় এগিয়ে আছে বিশ্ব চ্যাম্পিয়নরাই। 2টিতে হারলেও 3টিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে জোয়াকিম লোর শিষ্যরা। এছাড়া ফুটবল ইতিহাসে মোট 30 বারের দেখায়ও জার্মানদের জয় 14টি, যেখানে 13টি জয় ইংল্যান্ডের। সাম্প্রতিক সময়টাও বেশ ভালো যাচ্ছে দুদলের। গেল বছরের শেষ দিকে সবশেষ মাঠে নেমেছিল জার্মানরা। ইতালির বিপক্ষে সেই ম্যাচে ড্র নিয়ে তুষ্ট থাকতে হলেও আগের 4 ম্যাচে বড় জয় পেয়েছিল তারা। অন্যদিকে নিজেদের শেষ 5 ম্যাচের 3টিতে জয় ও 2টিতে ড্র করেছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। বিশ্বকাপ প্রস্তুতি পর্বের কথা মাথায় রেখেই কিনা দলের নবীন সদস্যদের পরীক্ষায় নামানোর ইঙ্গিত দিয়েছেন ইংলিশ কোচ সাউথগেট। দলের দলপতি ওয়েন রুনি সহ থিও ওয়ালকট ও হ্যারি কেনের মতো সিনিয়রদের মাঠে শেষ পর্যন্ত অনেকটা একপেশে হয়ে পড়তে পারে ম্যাচটি। তার উপর দুর্দান্ত ফর্মে থাকা জার্মান রক্ষণ শেষবার ব্যর্থতা দেখেছিল 2016 সালের ইউরো কাপে। শামীম ইকবাল, সময় সংবাদ। বিশ্বকাপ বাছাই চিলির বিপক্ষে ম্যাচের জন্য অনুশীলন শুরু করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হলে হাই ভোল্টেজ এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো পথ নেই আলবিসেলেস্তেদের সামনে। দক্ষিণ আমেরিকা অঞ্চলে এখন পর্যন্ত 5 জয় 3 হারে 19 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা। পয়েন্ট টেবিলের শীর্ষ 4 দল সরাসরি জায়গা পাবে 2018 বিশ্বকাপে। পঞ্চম স্থানে থাকা দলটিকে খেলতে হবে প্লে অফ। তাই এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ মেসিদের জন্য। এই ম্যাচের আগে আর্জেন্টিনায় এসে জাতীয় দলে যোগ দিয়েছেন দলের প্রায় সব ফুটবলার। গেল বছর শতবর্ষী কোপায় এই চিলির কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। এবার তাই টিকে থাকার সঙ্গে প্রতিশোধের মিশনও বাউজার দলের সামনে। কোস্টারিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলন করেছে মেক্সিকো। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শুক্রবার গ্রুপের প্রথম দল কোস্টারিকার বিপক্ষে লড়বে তারা। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় অবস্থানে আছে মেক্সিকো। আর টানা 2 ম্যাচ জয় তুলে নিয়ে 6 পয়েন্ট নিয়ে কোস্টারিকা আছে গ্রুপের শীর্ষে। এই ম্যাচে জিততে পারলে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে এই দু দলই। তার আগে অনুশীলনে কঠিন মনোনিবেশ করেছে দলটির খেলোয়াড়রা। ম্যাচের আগে বেশ সতর্ক দু দলের খেলোয়াড়রা। Lo importante aquí es calificar al... আমরা জানি যে ম্যাচটি কঠিন হতে যাচ্ছে। কোস্টারিকা খুবই শক্ত প্রতিপক্ষ, তবে আমরা জেতার মানসিকতা নিয়েই মাঠে নামবো। ঘরের মাঠে আমরা সমর্থকদের হতাশ করতে চাই না। Lo haremos. যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পর এবার প্রথমবারের মতো চীনের সাংহাইতে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের অফিস খোলার ঘোষণা দিলেন ক্লাবটির নির্বাহী কমিটির চেয়ারম্যান কার্ল হেইনজ রুমিনেগ। এটি হবে ক্লাবটির দ্বিতীয় আন্তর্জাতিক ক্লাব অফিস। চীনের ফুটবল শিল্পের উন্নতির সাথে বিশ্বমঞ্চে চীনের ফুটবল বাজারকে কিভাবে আরো উপরের দিকে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে বায়ার্ন মিউনিখ সার্বিক সহযোগিতা করবে বলেও জানান রুমিনেগ। এছাড়া সাম্প্রতিক সময়ে চীনের সুপার লিগে ট্রান্সফার ফিতে অনেক বেশি খরচ হয় বলেও মন্তব্য করেন তিনি। তাই এসব ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরামর্শ দিতেও বাভারিয়ান শাখা অফিস প্রস্তুত বলে জানানো হয়। অনুষ্ঠানের পর ক্লাবটির সাবেক খেলোয়াড় জিওভানি এইবার ও বিক্সেন্তে লিজারাজু তরুণ ফুটবলারদের এক প্রশিক্ষণে যোগ দেন। এবার জানাবো বিশ্বের বিভিন্ন প্রান্তের নানা খেলাধুলার খবর।
দক্ষিণ আফ্রিকায় বসেছে কেপ এপিক সাইকেল প্রতিযোগিতার আসর। এরই মধ্যে শেষ হয়েছে দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা। এদিকে দক্ষিণ আফ্রিকার পাহাড় পর্বতের ট্র্যাকে কেপ এপিক চললেও স্পেনের কাতালুনিয়ায় চলছে স্ট্রিট সাইকেল রেস। এসবের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। শীত যেতে না যেতেই দক্ষিণ আফ্রিকার ক্যালেডন ও এর আশপাশে গরমের মাত্রাটা একটু বেশি ভোগাচ্ছে অধিবাসীদের। সেই গরম আবহাওয়া ও আর্দ্রতার মাঝেই চলছে কেপ এপিক অফ ট্রেক সাইক্লিং প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রথম দিন থেকেই তীব্র গরমের কারণে দ্বিতীয় দিনে এসে 102 কিলোমিটারের ট্র্যাক নামিয়ে আনা হয়েছে মাত্র 62 কিলোমিটারে। তবুও ভোগান্তির কমতি নেই প্রতিযোগীদের, কারণ সাধারণ মানুষ যেখানে ঘর থেকে বেরোতে পারছেন না, সেখানে কখনো পাহাড়ি ঢালে আবার কখনো মেঠো পথে ঘন্টার পর ঘন্টা সাইকেল চালিয়ে আপ্রাণ চেষ্টা চলছে প্রতিপক্ষকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার। প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা ট্র্যাকের চারপাশ, এর মাঝেই উঁচু নিচু ঢাল বেয়ে উঠতে যাওয়া প্রতিযোগীদের লক্ষ্য ট্র্যাক শেষ করার। নারী ও পুরুষদের আলাদাভাবে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম হয়েছেন সুইজারল্যান্ডের ক্রিস্টোফার সসার ও চেক প্রজাতন্ত্রের জেরোস্লেভ কুলহাভি। দুজনই 62 কিলোমিটার দীর্ঘ ট্র্যাক পাড়ি দিতে সময় নেন 2 ঘন্টা 33 মিনিট 16.5 সেকেন্ড। এদিকে নারীদের মধ্যে আরেক সুইস সাইক্লিস্ট এস্থার সাস ও সুইডেনের জেনি স্টেনারহাগ সবার আগে ফিনিশিং লাইন স্পর্শ করতে সময় নেন 3 ঘন্টা 5 মিনিট 51 সেকেন্ড। দক্ষিণ আফ্রিকার ক্যালেডনে যেখানে তীব্র গরমের মাঝে পাহাড়ি পথে ব্যস্ত সাইক্লিস্টরা, সেখানে বেশ স্বস্তিকর পরিবেশে সাইক্লিং এর অন্যতম বড় মুভি স্টারের আসর বসেছে স্পেনের কাতালুনিয়ায়। 41.3 কিলোমিটার দীর্ঘ এ ট্র্যাকে প্রতিযোগিতায় নামে বিশ্বের বিভিন্ন দেশের সাইক্লিস্টরা, যাদের মধ্যে সবচেয়ে বড় দল ছিল যুক্তরাষ্ট্র ও স্বাগতিক স্পেনের। সব প্রতিযোগীকে পেছনে ফেলে 5 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান থেকে ট্রায়াল রান শেষ করেন স্পেনের আলেজান্দ্রো ভালভার্দে ও তার দল। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ইনজুরিতে পড়ে দেশে ফিরে গেলেও অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক আশা করছেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফিট হয়ে আবারও দলে ফিরতে পারবেন তিনি। গেলবারের মতো এবারের ইনজুরি খুব একটা বেশি গুরুতর নয় বলেই জানিয়েছেন তিনি। এর আগে 2015 সালে ইনজুরিতে পড়ে 18 মাস দলের বাইরে ছিলেন এই পেসার। তবে এবারে চোটকে হালকাভাবেই দেখছেন তিনি। জানিয়েছেন হালকা অনুশীলনও শুরু করেছেন। চিকিৎসকের সাথে সাক্ষাৎ করার পর তিনি তার অবস্থান জানাতে পারবেন বলেও জানান। তবে আগামী জুনে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা ছাড়ছেন না এই পেসার। জানালেন ইংল্যান্ডে খেলার লক্ষ্যে প্রস্তুত হচ্ছেন তিনি। ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক। অন্যদিকে স্বাগতিক শিবিরেও রয়েছে শঙ্কা। পেসার ট্রেন্ট বোল্টও পড়েছেন অনিশ্চয়তায়। সিরিজে 1-0 এগিয়ে প্রোটিয়ারা এই ম্যাচ জিতলে সিরিজ নিশ্চিত হবে তাদের। তবে এই টেস্টে তারা হয়তো পাচ্ছে না দলের ইনফর্ম ব্যাটসম্যান ডিকককে। গেল টেস্টে আঙ্গুলের চোট পাওয়ায় এই ম্যাচে অনিশ্চয়তায় পড়েছেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচ ফিট না হলে এই টেস্টে অভিষেক হতে পারে হেনরিক ক্লাসেনের। এদিকে পিছিয়ে থাকা কিউইদের সিরিজে ফিরতে হলে এ ম্যাচে দরকার জয়। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পায়ের ইনজুরির কারণে অনিশ্চয়তায় পেসার ট্রেন্ট বোল্ট। গেল দুদিন হালকা বোলিং অনুশীলন করলেও কিউই শিবিরের পক্ষ থেকে জানা গেছে এখনও শতভাগ ফিট নন এই পেসার। দুই দলের শেষ টেস্টটি শুরু হবে আগামী শনিবার। খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বৃথায় গেল মাহমুদুল্লাহ মাশরাফির প্রচেষ্টা, শেষের আক্ষেপে পড়ল বাংলাদেশ। কলম্বোতে একমাত্র প্রস্তুতি ম্যাচে 2 রানে জিতল শ্রীলঙ্কা একাদশ। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশি ফেভারিট বললেন আকরাম খান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন স্পিন বোলিং কোচ। পিছিয়ে গেল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ভলিবল টুর্নামেন্ট আয়োজন, জানালেন ফেডারেশন সাধারণ সম্পাদক। প্রতিযোগিতা শুরুর সম্ভাব্য সময় নভেম্বর বা ডিসেম্বর। দায়সারাভাবেই শেষ হল ফেডারেশন কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট। সহযোগিতা না পাওয়ায় প্রতিযোগীদের মাঝে অসন্তোষ, আয়োজন নিয়ে সন্তুষ্ট ফেডারেশন। এবং কিছুক্ষণ পর প্রীতি ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দু দলের। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়।